নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের একটা অত্যন্ত সুন্দর গল্প, স্পটলাইট। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। মূল গল্পের নাম স্পটলাইট। ছোটনাগপুরের এই ছোট শহরটায় পুজোর ছুটি কাটাতে আমরা আগেও অনেকবার এসেছি। আরও বাঙালিরা আসে। কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে, কেউ কেউ বাড়ি, বাংলো, হোটেল ভাড়া করে থাকে। দিন দশেকে অন্তত মাস ছয়েকের আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায়। বাবা বলেন, আজকাল আর খাবার দাবার আগের মতন সস্তা নেই ঠিকই, কিন্তু জলবায়ুটা তো ফ্রি, আর সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না। দলে ভারী হয়ে আসি, তাই গাড়ি ঘোড়া, সিনেমা, থিয়েটার, দোকানপাট না থাকলেও 10টা দিন দারুণ ফুর্তিতে কেটে যায়। একটা বছরের ছুটির সঙ্গে আর একটা বছরের ছুটির তফাৎ কি জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে। কারণ 4 বেলা খাওয়া দাওয়া একই, সেই মুরগির মাংস, ডিম, অড়হর ডাল, বাড়িতে দোয়া গরুর দুধ, বাড়ির গাছে জামরুল, পেয়ারা। দিনের রুটিন এক: রাত 10টায় ঘুম, ভোর 6টায় ঘুম থেকে ওঠা, দুপুরে তাস, বিকেলে চায়ের পর রাজা পাহাড় অবধি ইভিনিং ওয়াক, অন্তত একদিন কালীঝোড়ার ধারে পিকনিক। দিনে ঝলমলে রোদ আর তুলো পেঁজা মেঘ, রাত্রের আকাশের এমাথা থেকে ওমাথা ছড়ানো ছায়াপথ। কাক, শালিক, কাঠবেড়াল, ভোমরা, গিরগিটি, কাঁচা পোকা, কুঁচো ফল, সব এক। কিন্তু এবার নয়, এবার একটা তফাৎ হলো। অংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কি হলো? সে হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় ফিল্ম স্টার। আমার ছোট বোন শর্মী, 12 বছর বয়স, তার একটা পুরো বড় বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে। আমাদের ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই। এর মধ্যেই তারা অংশুমানের চুলের স্টাইল নকল করে ফেলেছে। ওর গলার মতন ভারী গলায় ভুরু তুলে কথা বলার চেষ্টা করে। শার্টের নিচে গেঞ্জি পরে না, ওপরের 3টে বোতাম খোলা রাখে। সেই অংশুমান চ্যাটার্জি সঙ্গে 3জন চামচা নিয়ে কুণ্ডুদের বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসছে এই শহরে। সঙ্গে পোলারাইজড কাঁচের জানলাওয়ালা এয়ার কন্ডিশনড হলদে মার্সিডিজ গাড়ি। সেবার আন্দামান যাওয়ার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলেছে, আর আশেপাশের ছোট ছোট নৌকাগুলো সেই ঢেউয়ে নাকানি চোবানি খাচ্ছে। অংশুমান জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরোলে এখানকার পানসে নৌকা বাঙালির চেঞ্জারদের সেই একই রকম অবস্থা হয়। ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ যায় না। মোট কথা, এই একরত্তি শহরে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ছোট মামা ছবি টবি দেখেন না, শখ হলো পামি স্ট্রিট। তিনি বললেন, ছেলেটা যশের রেখাটা একবার দেখে আসতে হচ্ছে, এ সুযোগ কলকাতায় আসবে না। মার অবশ্য ইচ্ছে অংশুমানকে একদিন ডেকে খাওয়ানোর। শর্মিকে বললেন, হ্যাঁ রে, তোরা তো ফিল্মের ম্যাগাজিনে ওর বিষয়ে এত সব পড়িস টড়িস, কি খেতে ভালোবাসে জানিস? শর্মি মুখস্থ আউড়ে গেল। কই মাছ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, কচি পাঁঠার ঝোল, তন্দুরি চিকেন, মুসুরির ডাল, আমের মোরব্বা, ভাপা দই। তবে সবচেয়ে বেশি ভালোবাসে চাইনিজ। মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাবা বললেন, খেতে বলতে তো আপত্তি নেই, হয়তো বললে আসবেও।
তবে সঙ্গের ওই মো সাহেবগুলো। ছেনিদা আমার খুড়তুতো ভাই। সে সাংবাদিক, খবরের কাগজের অফিসে কাজ করে। ছুটি প্রায় পায় নেই বললেই চলে। সে এবার এসছে ঝিকুড়িতে সাঁওতালদের একটা পরব হয় এই সময়, সেটা নিয়ে একটা ফিচার লিখতে। সে বলল এই ফাঁকে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকার, তার সুযোগ একটা নিতেই হবে। লোকটা বছরে ৩৬৭ দিন শুটিং করে, ছুটির মৌকা কি করে পেল সেটাই একটা স্টোরি। একমাত্র ছোটদার কোনো তাপ উত্তাপ নেই। ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে, ফিল্ম সোসাইটির মেম্বার। জার্মান, সুইডিশ, ফরাসি, কিউবিয়ান, ব্রাজিলিয়ান ছবি দেখে। বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশুনো করছে। অংশুমানের বিনিদ্র রজনী ছবি টেলিভিশনে ৩ মিনিট দেখে ডিসগাস্টিং বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হলো এবারে ছুটিটাই মাটি। ফিল্মস্টার এসে এমন সুন্দর চেঞ্জের জায়গাটার আবহাওয়াটাই নষ্ট করে দিয়েছে। যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে ২-৪ জন আছে যারা এখানেই থাকে। তাদের মধ্যে গোপেনবাবু একজন। এখানে একটা ছোট্ট বাড়ি করে আছেন প্রায় ২২ বছর। চাষের জমিও নাকি কিছুটা আছে। বয়স বোধহয় বাবার থেকে বছর ৫ বেশি। রসিক মানুষ, উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায়। আমরা পৌঁছানো ২ দিন পরেই ভদ্রলোক সকালে এসে হাজির। খদ্দেরের পাঞ্জাবির সঙ্গে মালকোচা মারা ধুতি, হাতে বাঁকানো লাঠি, আর পায়ে ব্রাউন কেডসের জুতো। বাংলোর বাইরে থেকে হাঁক দিলেন ভদ্রলোক, চৌধুরী সাহেব আছেন নাকি? আমরা চা খাচ্ছিলাম। বাবা ভদ্রলোককে ডেকে নিয়ে এসে বসালেন আমাদের সঙ্গে। ওরে বাবা, এই যে দেখছি এলাহি কারবার, বললেন ভদ্রলোক। আমি কিন্তু শুধু ১ কাপ চা। গতবারে ভদ্রলোকের চোখে ছানি ছিল। বললেন মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে নিয়ে এসছেন। দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবারে তো এখানে রমরমা ব্যাপার মশাই, বললেন বাবা। কেন? ভদ্রলোকের ভুরু কুঁচকে গেছে। বাবা বললেন, সে কি মশাই, তারার হাট বসে গেছে এখানে আর আপনি জানেন না? তার মানে আপনার দৃষ্টি এখনো ফর্সা হয়নি, বললেন ছোট মামা। এত বড় ফিল্ম স্টার এসে রয়েছে এখানে, গোটা শহরে হইচই পড়ে গেছে, আর আপনি সেই খবরই জানেন না? ফিল্ম স্টার? গোপেনবাবু ভুরু এখনো কুঁচকোনো। ফিল্ম স্টার নিয়ে এত মাতামাতি করার কি আছে মশাই? ফিল্ম স্টার মানে তো শুটিং স্টার। তারা তো শুটিং করে শুনেছি। শুটিং স্টার জানো তো, সুমোহন? আমার দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন গোপেনবাবু। আজকে আছে, কালকে নেই। ফস করে খসে পড়বে আকাশ থেকে, আর বায়ুমণ্ডলে যেই প্রবেশ করলো অমনি পুড়ে ছাই। তখন পাত্তাই পাওয়া যাবে না তার। ছোটদার একটা ছোট্ট চাপা কাশিতে বুঝলাম গোপেনবাবুর কথাটা তার মনে ধরেছে। আসল স্টারের খবরটা তাহলে আপনাদের কাছে পৌঁছয়নি? গরম চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেনবাবু। আসল স্টার? প্রশ্নটা করলেন বাবা। কিন্তু সকলেরই দৃষ্টি গোপেনবাবুর দিকে। সকলেরই মনে একই প্রশ্ন। গির্জার পেছন দিকে কলুটলার চাটুর্যদের একটা বাগানওয়ালা একতলা বাড়ি আছে, দেখেছেন তো? সেইখানে এসে রয়েছেন ভদ্রলোক। নাম বোধহয় কালিদাস বা কালীপ্রসাদ বা ওই রকম একটা কিছু। পদবী ঘোষাল। স্টার বলছেন কেন? বাবা জিজ্ঞেস করলেন। বলবো না?
একবারে পোলস্টার, স্টেডি, ইটারনাল, 100-র ওপর বয়স, কিন্তু দেখে বোঝার জো নেই। বলেন কি, সেঞ্চুরিয়ান? মামার হায়ের মধ্যে চিবনো টোস্টের অনেকখানি এখনো গেলাই হয়নি। সেঞ্চুরি প্লাস 26, 126 বছর বয়স ভদ্রলোকের। জন্ম 1856, সিপাহী বিদ্রোহ ঠিক 1 বছর আগে। রবীন্দ্রনাথ জন্মেছিলেন 1861। আমাদের কথা বন্ধ, খাওয়া বন্ধ। গোপেনবাবু আবার চুমুক দিলেন চায়। প্রায় 1 মিনিট কথা বন্ধের পর ছোটদা প্রশ্ন করল, বয়সটা আপনি জানলেন কি করে? উনি কি নিজেই বলেছেন? নিজে কি আর যেচে বলেছেন? অতি অমায়িক ভদ্রলোক, নিজে বলার লোকই নয়। কথায় কথায় বেরিয়ে পড়ল, দেখে মনে হবে 80-82। ওরই বাড়ির বারান্দায় বসে বসে কথা হচ্ছিল। একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলুম, পাকা চুল, চোখে সোনার চশমা, পরনে লাল পেড়ে শাড়ি। কথার চলে শুধুলুম, আপনার গিন্নির এখানকার ক্লাইমেট স্যুট করেছে তো? ভদ্রলোক স্মিত হাস্য করে বললেন, গিন্নি নয়, গিন্নি নয়, নাতবউ। আমি তো বললুম, কিছু মনে করবেন না, কিন্তু আপনার বয়সটা? কত মনে হয়? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বললুম, দেখে তো মনে হয় 80-টাশি। আবার সেই মোলায়েম হাসি। উনি বললেন, অ্যাড অ্যানাদার 46। বুঝুন তাহলে, সোজা হিসেব। এরপর ব্রেকফাস্টটা ঠিক মতন খাওয়া হলো না। এমন খবরে খিদে মরে যায়। ভারতবর্ষের, না না, শুধু ভারতবর্ষ কেন, সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসে রয়েছেন। আমরা যখন রয়েছি তখনই রয়েছেন। এটা ভাবতে মাথাটা ভোঁ ভোঁ করছে। দেখে আসুন গিয়ে, বললেন গোপেনবাবু। এমন খবর তো চেপে রাখা যায় না, তাই বললুম 2-4 জনকে। সুধীর বাবুদের, সেন সাহেবকে, বালিগঞ্জ পার্কের মিস্টার নেওটিয়াকে, সবাই গিয়ে দর্শন করে এসছেন। আর 2 দিন যাক, দেখুন না কি হয়। আসল স্টারের অ্যাট্রাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন। লোকটির স্বাস্থ্য কেমন? মামা জিজ্ঞেস করলেন। সকাল বিকেলে ডেইলি 2 মাইল হাঁটেন। হাঁটেন, লাঠি একটা নেন হাতে। তবে সে তো আমিও নি। ভেবে দেখুন, আমার দ্বিগুণ বয়স। ভদ্রলোকের আয়ু রেখাটা, মামার 1 ট্র্যাক মাইন্ড। দেখবেন হাত, বললেন গোপেনবাবু। বললেই দেখাবেন। ছেনিদা এতক্ষণ চুপচাপ ছিল। হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ল। স্টোরি, এর থেকে ভালো স্টোরি আর হয় না। এ একবারে স্কুপ। তুই কি এখনই যাবি নাকি? প্রশ্ন করলেন বাবা। 126 বছর বয়স, বলল ছেনিদা। এরা কিভাবে মরে জানো তো? এই আছে, এই নেই। ব্যারাম ট্যারামের দরকার পড়ে না। সুতরাং সাক্ষাৎকার যদি নিতে হয় তো এই বেলায়। পরে দর্শনের হিড়িকে আর চান্স পাবো? বস। বাবা একটু থমকে সুরেই বললে, সবাই একসঙ্গে যাব। তোর একার তো প্রশ্ন নেই, আমাদের সকলেরই আছে। খাতা নিয়ে যাস, নোট করে নিস। বোগাস, কথাটা বলল ছোটদা, আর বলেই আবার দ্বিতীয়বার জোরের সঙ্গে বলল, বোগাস, থাপ্পা গুল। মানে? গোপেনবাবুর মোটেই পছন্দ হয়নি কথাগুলো। দেখো সুরঞ্জন, শেক্সপিয়ার পড়েছে তো? দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। জানা আছে তো?
সব ব্যাপার বোগাস বলে উড়িয়ে দিলে চলে না। ছোটদা গলাটা খাঁকড়ে নিল। আপনাকে একটা কথা বলছি গোপেনবাবু, আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা ১০০ বছরের বেশি বয়স বলে ক্লেম করে তারা হয় মিথ্যেবাদী, না হয় জঙ্গলি ভূত। রাশিয়ার হাই অল্টিটিউডে একটা গ্রামে শোনা গিয়েছিল মেজরিটির বয়স নাকি ১০০-র বেশি। তারা এখনো ঘোড়া টোড়া চড়ে। এই নিয়ে একটা ইনভেস্টিগেশন হয়। দেখা যায় এরা সব একবারে প্রিমিটিভ, তাদের জন্মের কোনো রেকর্ডই নেই। পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টো পাল্টা জবাব দেয়। ৯০-এর গাঁট পেরোনো চারটিখানি কথা নয়। লঞ্জিবিলিটির একটা লিমিট আছে। নেচার মানুষকে সেইভাবেই তৈরি করেছে। বার্নার্ড শ, বার্ট্রান্ড রাসেল, পি.জি. উডহাউস কেউ পৌঁছতে পারেননি ১০০। যদুনাথ সরকার পারেননি। সেঞ্চুরি কি মুখের কথা? আর ইনি বলছেন ১২৬। হুঁ। জোরো আগার নাম শুনেছিস? খেঁকিয়ে প্রশ্ন করলেন মামা। না, কে জেরু আগা? তুর্কির লোক কিংবা ইরানের, ঠিক মনে নেই। 34, 35-এর কথা। ১৬৪ বছর বয়সে মারা যায়। সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মৃত্যু সংবাদটা। বোগাস। ছোটদা মুখে যাই বলুক, কালী ঘোষালের বাড়ি যখন গেলাম আমরা, সে বোধহয় অবিশ্বাসটাকে আরো পাকা করবার জন্যই আমাদের সঙ্গে গেল। গোপেনবাবুই নিয়ে গেলেন। বাবা বললেন, আপনি আলাপটা করিয়ে দিলে অনেকটা সহজ হবে। চেনা নেই, শোনা নেই, কেবল ১২৬ বছর বয়স বলে দেখা করতে যাচ্ছি, এটা যেন কেমন কেমন লাগে। ছেনিদা অবশ্য সঙ্গে নোটবুক আর দুটো ডট পেন নিয়েছে। মা বললেন, আজকে তোমরা আলাপটা সেরে এসো, আমি এর পর দিন যাব। কালী ঘোষালের বাড়ির সামনের বারান্দায় বেতের চেয়ার, কাঠের চেয়ার, মুড়া আর টুলের বহর দেখে বুঝলাম সেখানে রেগুলার লোকজন আসতে শুরু করে দিয়েছে। ব্রেকফাস্টের ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমরা, কারণ গোপেনবাবু বললেন ওটাই বেস্ট টাইম। গোপেনবাবুর ঘোষাল সাহেব বাড়ি আছেন? হাঁকের মিনিটখানেকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে এলেন। মন খালি বলছে ১২৬, ১২৬, ১২৬। অথচ চেহারা দেখলে সত্যিই ৮০-র বেশি মনে হয় না। ফর্সা রং, বাঁ গালে একটা বেশ বড় আঁচিল, টিকলো নাক, চোখে পরিষ্কার চাহিনি, কানের দুপাশে দুগাছা পাকা চুল ছাড়া বাকি মাথায় চকচকে টাক। এককালে দেখতে বোধহয় ভালোই ছিলেন, যদিও হাইট ৫ ফুট ৬-৭-এর বেশি নয়। গায়ে সিল্কের পাঞ্জাবি, পাজামা, কটকি চাদর, পায়ে সাদা কটকি চটি। চামড়া যদি কুঁচকে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে। আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদেরকে বসতে বললেন। ছোটদা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করেছিল বোধহয়। বাবা, রঞ্জু বস না বলতে একটা টুলে বসে পড়ল। সে এখনো গম্ভীর। এইভাবে আপনার বাড়ি চড়াও হতে ভারী লজ্জিত বোধ করছি আমরা, বললেন বাবা। তবে বুঝতেই তো পাচ্ছেন, আপনার মতন এমন একজন দীর্ঘজীবী মানুষ তো দেখার সৌভাগ্য হয়নি, তাই। ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন, অ্যাপেলোজাইজ করবার কোনো প্রয়োজন নেই। একবার যখন বয়সটা বেরিয়েই পড়েছে তখন তো লোকে আসবে, সেটাই তো স্বাভাবিক। বয়সটা তো আমার একটা বিশেষত্ব, ওটাই একমাত্র ডিস্টিংশন। সেটা কি আর বুঝি না?
আর আপনারা এলেন কষ্ট করে, আপনাদের সঙ্গে আলাপ হলো, এটাই তো আনন্দের কথা। তাহলে একটা কথা বলেই ফেলি, বললেন বাবা। একটা অনুমতি নেয়ার প্রয়োজন। আমার এই ভাইপোটি, নাম শ্রীকান্ত চৌধুরী, হলো সাংবাদিক। এর খুব শখ যে আপনার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায়। অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি কিসের? ভদ্রলোক অমায়িক হেসে বললেন, শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমারই সৌভাগ্য। গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন। তুলসী আর নাম শুনেছেন? শোনেন, মুর্শিদাবাদে রেলের কানেকশন নেই। বেলডাঙ্গা জানেন তো? বেলডাঙ্গায় নেমে 17 কিলোমিটার দক্ষিণে তুলসিয়ায় জমিদারি ছিল আমাদের। সে সব তো আর নেই, তবে বাড়িটা আছে। তারই এক কোণায় পড়ে রয়েছে। সেখানকার লোকে বলে জমের অরুচি। বলবে নাই বা কেন? গৃহিণী গত হয়েছেন 52 বছর আগে। ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই। নাতি আছে, ডাক্তারি করে। তারও আসার কথা ছিল। এক রুগীর এখন তখন অবস্থা, তাই শেষ মুহূর্তে সে আর আসতে পারলে না। একাই আসতে পারত, চাকর সঙ্গে ছিল। নাত বউ দিলে না, সে এসছে সঙ্গে। এই 3 দিনেই পুরো সংসার পেতে বসে পড়েছে। ঘড়ির কাঁটার মতন সব চলেছে। ডট পেনে আওয়াজ নেই, তবে আর চোখে দেখছি ছেনিদা দাঁতে দাঁত চেপে ঝড়ের বেগে লিখে চলেছে। টেপ রেকর্ডারটার ব্যাটারি খতম, সেটা টের পেয়েছে আসার দিন রোববারে। তাই কলম ছাড়া গতি নেই। সঙ্গে একটা ধার করা পেন্টাক্স ক্যামেরা আছে। কোনো সময় সেটা সদ্ব্যবহার হবে নিশ্চয়ই। ছবি ছাড়া এ লেখা ছাপা হবে কিভাবে? কিছু মনে করবেন না। ফাঁক পেয়ে বললেন মামা, আমি আবার একটু পামিস্ট্রির চর্চা টর্চা করি। বিলিতি মতে অবশ্য। তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন, শুধু একটিবার চোখ বোলাবো। দেখুন না। কালী ঘোষাল ডান হাতটা বাড়িয়ে দিলেন। মামা হাতটা ধরে তার ওপর ঝুঁকে পড়ে মিনিটখানেক দেখে মাথা নেড়ে বললেন, ন্যাচারালি, ন্যাচারালি। আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ু রেখাটাকে বাড়তে গেলে সেটা হাত ছেড়ে কবজিতে এসে নামবে। আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতে কোনো প্রভিশন নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এবার বাবা বললেন, আপনার স্মরণ শক্তি কি এখনো, মানে, মোটামুটি ভালোই আছে? বললেন কালী ঘোষাল। কলকাতায় কি আপনি একবারই আসেননি? প্রশ্ন করল ছেনিদা। এসেছি বই কি, পড়াশুনো তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজে। কর্নওয়ালিস স্ট্রিটে হোস্টেলে থাকতুম। ঘোড়ার ট্রাম ঢের চড়েছি। 2 পয়সা ভাড়া ছিল লালদিঘি টু ভবানীপুর। রিক্সা ছিল না তখন। পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজার 5 মাথার মোড়ে। পালকি বেহারাদের স্ট্রাইক হয় একটা, সে কথাও মনে আছে। আজকাল যেমন রাস্তাঘাটে কাক, চড়ুই, তখন হাড় গিলে চড়ে বেড়াতো কলকাতার রাস্তায়। বলতো স্ক্যাভেঞ্জার বার্ড।
আবর্জনা খুঁটিয়ে খুঁটিয়ে খেত, প্রায় আমার কাঁধের হাইট, তবে একদম নিরীহ। তখনকার দিনের কোনো বিখ্যাত পার্সোনালিটিকে মনে পড়ে? ছেনিদাই চালিয়ে যাচ্ছে প্রশ্ন। বিখ্যাত মানে রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক, আলাপ অবশ্যই ছিল না। আমি তো আর এমন কেউ নই যে আলাপ থাকবে। তবে একবারে তরুণ বয়সের রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিলাম। কবিতা আবৃত্তি করলেন হিন্দু মেলায়। সে তো একটা বিখ্যাত ঘটনা, বললেন বাবা। বঙ্কিমচন্দ্রকে দেখিনি কখনো। একটানা কলকাতায় থাকলে হয়তো দেখা পেতুম, কিন্তু আমি কলেজের পাঠ শেষ করে দেশে ফিরে যাই। তবে হ্যাঁ, বিদ্যাসাগর, সে এক ব্যাপার বটে। হেদোর পাশ দিয়ে হাঁটছি আমরা তিন বন্ধুতে, বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে, মাথায় ছাতা, পায়ে চটি, কাঁধে চাদর, আমার চেয়েও মাথায় খাটো। ফুটপাতে কে জানি কলা খেয়ে ছোবড়াটা ফেলেছে। বিদ্যাসাগরের পা পড়তেই পপাচ্য। আমরা তিনজন দৌড়ে এগিয়ে গিয়ে ধরাধরি করে তুললুম। হাতে ছাতা ছিটকে পড়েছে রাস্তায়, সেটাও তুলে এনে দিলুম। ভদ্রলোক উঠে কি করলেন জানেন? এ জিনিস ওনার পক্ষেই সম্ভব। যে ছোবড়ায় আছাড় খেলেন, সেটা বাঁ হাত দিয়ে তুলে কাছের ডাস্টবিন ছিল, তার মধ্যে ফেলে দিলেন। আমরা আরো আধ ঘন্টা ছিলাম। তার মধ্যে চা এলো, আর তার সঙ্গে নির্ঘাত নাথ বউয়ের তৈরি ক্ষীরের ছাঁচ। শেষকালে যখন বিদেয় নিতে উঠলাম, তখন ছেনিদা একটা টাটকা নতুন নোটবুকের প্রায় অর্ধেক ভরিয়ে ফেলেছে। সেই সঙ্গে অবশ্যই ছবিও তুলেছে খান দশেক। সেই ফিল্ম পার্সেল করে চলে গেল কলকাতায় ছেনিদার খবরের কাগজের অফিসে। সেখানেই ছবির ডেভেলপিং, প্রিন্টিং হয়ে ভালো ছবি বাছাই হয়ে কাগজে বেরোবে। 5 দিনের মধ্যে ছেনিদার লেখা ছবি সমেত কাগজে বেরিয়ে সে কাগজ আমাদের হাতে চলে এলো। লেখার মাথায় বড় বড় হরফে হেডলাইন, বিদ্যাসাগরের হাত ধরে তুলেছিলাম আমি। ছেনিদা স্কুপ করলো ঠিকই, আর তার ফলে অফিসে তার যে কদর বেড়ে যাবে তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু ওর পরে আমরা থাকতে থাকতেই কলকাতার আরও 7খানা দেশি বিলিতি কাগজের সাংবাদিক এসে কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা বলা হয়নি। ফিল্ম স্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা চামুন্ডাদের নিয়ে মার্সিডিজ গাড়ি করে 10 দিনের ছুটি 5 দিনে খতম করে কলকাতায় ফেরত চলে গেছে। তার নাকি হঠাৎ শুটিং পড়ে যাওয়াতে এই ব্যবস্থা। শর্মী খুব একটা আফসোস করল না, কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেয়ার কাজটা সে সেরে নিয়েছে। সত্যি বলতে কি, খাতা নিয়ে যখন অংশুমানের সঙ্গে দেখা করে, তখন তোমার নাম কি খুকি জিজ্ঞেস করাতে হিরোর ওপর থেকে অন্তত সিকি ভাগ ভক্তি তার এমনিতেই চলে গিয়েছিল। তারপর বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে। বাবা বললেন, সে থাকতে একটা বুড়ো হাবড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, এটা বোধহয় স্টার বরদাস্ত করতে পারলেন না। আমরা ফিরে আসার আগের দিন রাত্রে কালী ঘোষাল আর তার নাত বউ আমাদের বাড়িতে খেলেন।
অল্পই খান ভদ্রলোক, তবে যেটুকু খান তৃপ্তি করে খান। জীবনে কখনো ধূমপান করিনি। তাছাড়া পরিমিত আহার, দুবেলা হাঁটা, এই সব কারণেই বোধহয় যমরাজ আমার দিকে এগোতে সাহস পান। আপনার ফ্যামিলিতে আর কেউ খুব বেশি দিন বেঁচে ছিলেন কি? জিজ্ঞেস করলেন বাবা। তা বেঁচে ছিলেন বই কি। শতাধিক আয়ুর সৌভাগ্য আমার পিতামহ, প্রপিতামহ দুজনেরই হয়েছিল। প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন। ১১৩ বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন, গঙ্গা যাত্রার আয়োজন করো, আমার সময় এসেছে। অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণই নেই। চামড়া টান টান, দাঁত পড়েনি একটাও, চুলে যৎসামান্য পাক ধরেছে। যাই হোক, অন্তর্জলীর ব্যবস্থা করা হলো। হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অবধি গঙ্গা জলে শোয়া অবস্থায় চক্ষু মুদলেন। আমি পাশে দাঁড়িয়ে, আমার বয়স তখন ৪২। সে দৃশ্য ভুলব না কখনো। রিমার্কেবল, দীর্ঘশ্বাস ফেলে বললেন মামা। কলকাতায় ফেরার ৭ দিন পরে ছোটদা সন্ধ্যায় বাড়ি ফিরল হাতে একটা বাঁধানো মোটা বই নিয়ে। বই নয়, পত্রিকা, নাম বায়োস্কোপ। বলল, নবরঙ্গ পত্রিকার এডিটর সীতেশ বাগচির কাছে ৫০ টাকা জমা রেখে বইটা একদিনের জন্য বাড়িতে আনতে পেরেছে। দুটো পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোঁজা ছিল। সেই পাতাটা খুলে বইটা আমার সামনে ফেলে দিল। ডান দিকের পাতায় একটা বেশ বড় ছবি, যাকে বলে ফিল্মে স্টিল, চকচকে আর্ট পেপারে ছাপা। পৌরাণিক ছবি স্টিল। ফিল্মের নাম শবরী। ছবির তলায় লেখা, প্রতিমা মুভিটনের নির্মীয়মাণ ছায়াচিত্র শবরীতে শ্রীরামচন্দ্র ও শবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালীকিঙ্কর ঘোষাল ও কিরণ শশী। চেহারাটা মিলিয়ে দেখ স্টুপিড, বলল ছোটদা। দেখলাম মিলিয়ে। কিরণ শশীর চেয়ে ইঞ্চি তিনেক লম্বা, অর্থাৎ মাঝারি হাইট। খালি গা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা। টিকলো নাক, আর ডান গালে একটা বেশ বড় আঁচিল। বয়স দেখে ২৫-এর বেশি বলে মনে হয় না। আমার বুকটা যেন কেমন খালি খালি লাগছে। জিজ্ঞেস করলাম, এটা কবেকার ছবি ছোটদা? সেপাই মিউটিনির ৬৮ বছর পরে, 1924। সাইলেন্ট ছবি। তার হিরো হচ্ছেন কালীকিঙ্কর ঘোষাল। এই প্রথম আর এই শেষ ছবি। ৩ মাস পরের সংখ্যায় ছবির সমালোচনা আছে। বলেছে, নবাগত নায়ক আগমন না করিলে কোনো ক্ষতি ছিল না। চিত্রাভিনেতা হিসেবে এর কোনো ভবিষ্যৎ নাই। মানে, তাহলে ওর বয়স? যা মনে হয় তাই, ৮০-৮২। ২৪ সালের এই ছবিতে যদি বছর ২৫ বয়স হয়, তাহলে হিসেব করে দেখ, ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ। গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই। লোকটা তাহলে একবারে বোগাস, 420। ভাবছিলাম কাগজে লিখে সব ফাঁস করে দিই, কিন্তু করব না। কারণ লোকটার ব্রেনটা শার্প আছে। সেটা তারিফ তো করতেই হয়। যখন বয়স ছিল তখন রাম হড়কান হড়কেছে।
কিন্তু শেষ বয়সে তো দেখিয়ে তো দিল একটা মিথ্যে কথা বলে কিভাবে স্পটলাইটটা টপ স্টারের উপর থেকে টেনে এনে নিজের ওপর ফেলতে হয়। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।